এই সমস্ত সংকটের পেছনের কারণটাই কিন্তু নির্বাচন। 111 তো গোটাটাই বিএনপিকে ডিস্ট্রয় করার একটা ষড়যন্ত্র ছিল। 36 বছর বয়সী যুবকদের, যারা ইতিমধ্যে বিয়ে থাকলে 2-1 বাচ্চার বাবা মা হয়েছেন, তারাও কিন্তু ভোট দিতে পারেননি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা বছরের শুরুতেই একটি নির্বাচনের দেখেছি এবং আমাদের অন্য অতিথিও যেটি বললেন যে একটা অবাক করার মতো নির্বাচন। এই নির্বাচনটাই কি আসলে এক ধরনের পতনের সূচনা ছিল বা সেটি বলা যায় বা ত্বরান্বিত করেছে পরবর্তীতে যেটি কোটা বিরোধী আন্দোলনকেও? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আজকে যে সংকটটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত, এই সমস্ত সংকটের পেছনের কারণটাই কিন্তু নির্বাচন। যদি একটা ভালো নির্বাচন হতো, আমি একেবারে ডে 1 থেকে বলছি, যদি ভালো নির্বাচন হতো তাহলে একটা জবাবদিহিমূলক সরকার থাকতো। ভালো নির্বাচনের কথা বলেছি আমি, যেন তেন নির্বাচনের কথা বলিনি। তো ভালো নির্বাচন হতে গেলে জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে যেতে হয় এবং 5 বছরের আমলনামা জনগণ বিচার বিশ্লেষণ করেন। আপনি দেখে থাকবেন যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল, তখন কিন্তু দেখবেন যে মানে একেবারে পরপর 2 টার্মে কোনো দল, প্রধান 2টি দল কিন্তু ক্ষমতা থাকতে পারেনি। তার কারণটা কি? তাদের শাসনামল মোটামুটি ভোটার একটা পর্যালোচনা করতেন, এক ধরনের বিরক্ত হতেন, তারপর আবার একটু কি বলে যে আবার তারা স্বাদ বদলে বাঁচার চিন্তা করতেন ইত্যাদি। তো এবং রাজনৈতিক দলগুলো কিন্তু কম্পারেটিভলি নিজেদেরকে ওর মধ্য থেকেই যতটুকু সম্ভব কিছুটা সংস্কার করে, কিছুটা সংশোধিত তারা আবার নতুন করে জনগণের কাছে আসতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। মানুষ আবার গ্রহণ করেছে তাদেরকে। যাই হোক, এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে গত 16 বছরের কথা যদি ধরি আমরা একেবারেই, ইনফ্যাক্ট আমরা পলিটিক্যালি 16 বছরের কথা বলি বটে, কিন্তু বাংলাদেশে এই যে রাজনীতির যে আপনার একটা মারপ্যাচের মধ্যে পড়ে গেলাম আমরা, এই যে যে 16 বছরের ঘটনাটা ঘটলো, তো 16 বছরের ঘটনাটা যদি আমরা তাকাই, ইনফ্যাক্ট আপনার এটা কিন্তু সূচনাটা কিন্তু একেবারে আপনার সেই 2008-এর শেষের দিকে যে নির্বাচনটা আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটাই কিন্তু আপনার এটা সূচনা। ওই নির্বাচনটাও কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন, যদিও কথিতভাবে ওই নির্বাচনটি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একটা মিলিটারি কন্ট্রোল বা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই ধরনের একটা সরকারের অধীনে 2009 সালে ইলেকশনটা হলো। সেখান থেকে ওখানে একটা রোডম্যাপ নির্ধারণ করে দেওয়া ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে স্ট্রেইট, এবং বিএনপিকে মার্জিনালাইজ করতে হবে। ভাগ্যিস শুধু আপনার ওই নোয়াখালী এবং বগুড়ায় শুধুমাত্র ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনদের ভূতেরা ওই জায়গায় হানা দেয়নি। ওই জায়গাটা যদি একটু হাত দিত, আমার তো মনে হয় বিএনপি 2009 সালে 6 সিটের কম সিট পাওয়ার কথা। তো না, ওই দুটো জায়গায় গ্রেটার নোয়াখালী এবং বগুড়া ওই অঞ্চলটায় না দেওয়ার কারণে বিএনপি প্রায় 30টা সিট সিকিউর করতে পেরেছিল। আচ্ছা, তো তার মানে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনী ষড়যন্ত্র। জি, আচ্ছা। আর 111 তো গোটাটাই বিএনপিকে ডিস্ট্রয় করার একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক, এখন আমি যে কথাটা আপনাকে বলছি, গোটা সংকটটা নির্বাচন কেন্দ্রিক। এরপরে 14 সালে নির্বাচনটা হলো, সেই 14 সালে নির্বাচনটা একেবারে ভোটারবিহীন নির্বাচন, আপনারা জানেন। 18 সালে যে 18 নির্বাচনটা, যেটাকে রাতের ভোটে, এবং যেটা বাংলাদেশে আপনারা নিজেরা যদিও গণমাধ্যম বলতে ভীষণ পছন্দ করেন, যারা বিশেষ করে যারা এইখানে কাজ করেন, তারা আসলে কি বাংলাদেশের গণমাধ্যম কথিত গণমাধ্যমগুলো কি কখনো গণমাধ্যম ছিল? তারা কি গণমাধ্যম হয়ে উঠতে পেরেছিল? এই মানুষের প্রতি এত জুলুম, এত নির্যাতন, এত খুন গুমের খবর, শেখ হাসিনার লুণ্ঠনের খবর কি আপনারা কখনো প্রকাশ করতে পেরেছেন? আমি আপনাদের স্টেশনের কথা বলছি না, কোনো মিডিয়াই করতে পারেনি। যখন আমরা এই কথাগুলো বলতাম, তখন আওয়ামী লীগের লোকেরা বলতেন কোথায় রাতের ভোট হয়েছে। আরে ভাই, কোথায় রাতের ভোট হয়েছে? এই বাংলাদেশের টিভি ক্যামেরায় কি সেই রাতের ভোট ধারণ করার ক্ষমতা ছিল, অথবা ধারণ করলেও প্রচার করার ক্ষমতা ছিল? ইয়েস, স্টিল এটা বিবিসির আর্কাইভে আছে। এখন আপনি ইউটিউবে গেলে এখনো দেখতে পাবেন কিভাবে ভোটের বাক্স রাতের বেলা ভরা হচ্ছে, কিভাবে নিচ্ছে, বিবিসিতে আছে। যাও, আমার কথা এরপরে 24, যেটা রাজিকুজ্জামান রতন খুবই চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন, এই সংখ্যক মানুষ ফুঁসে উঠেছিল। আপনি যদি হিসাব করেন যে ভোট, একটা প্রাপ্তবয়স্ক মানুষের ভোটাধিকারের বয়স হচ্ছে 18, তাই তো? এখন পর্যন্ত সংবিধানে তাই আছে। আচ্ছা, তো
এই বাংলাদেশের যে সমস্ত বাচ্চারা এখন 18 বছর 19 বছর আছে, এই বাচ্চারা তো এখনো ভোটই দেয়নি, মানে বড় একটা অংশ বাদ দেন, যারা এই যে নতুন করে যারা ভোটার বড় হবে, একটা অংশ সে অভিজ্ঞতাই নেই ভোট দেওয়ার। 36 বছর বয়সী যুবকদের যারা ইতিমধ্যে বিয়ে থাকে, দুই এক বাচ্চার বাবা মা হয়েছেন, হ্যাঁ, তারাও কিন্তু ভোট দিতে পারেননি। মানে যাদের তাদের যখন প্রাপ্ত বয়স হলো ভোট দেওয়ার, তারপরে যদি আপনি 18 বছর যুক্ত করেন, তাহলে 36 বছর বয়স্ক নর নারী তারা কেউই ভোট দিতে পারেনি। এই যে এটা হচ্ছে একটা আমাদের যুব সমাজে একটা বড় ক্লাস, যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি। আমরা একটা দেশে যখন আপনার জনসংখ্যাটা যখন 45-এর নিচে যখন যুবকদের সংখ্যা থাকে এবং সেই সংখ্যাটা যখন অনেক বেশি হয়, তখন সেই দেশটাকে বলে অত্যন্ত ভাগ্যবান দেশ, কারণ তারা একটা ডেমোগ্রাফিক একটা ডিভিডেন্ড পান পপুলেশনের ওই বয়সের স্তরে। তা আমাদের সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর যারা, সেই কন্ট্রিবিউটররা কিন্তু আপনার ভোটাধিকার থেকে বঞ্চিত।